তো ফ্রেন্ড, আমি আরেকবার এসে গেছি অ্যাটমিক ফিজিক্সের নিউ সিরিজ নিয়ে। এই সিরিজের আজকের টপিক হচ্ছে মলিকিউলার স্পেকট্রোস্কোপি। আগের সিরিজে আইডেন্টিক্যাল পার্টিকেল আর সেখান থেকে বোসন আর ফার্মিয়নের সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছিলাম। এইবার আজকে আমি মলিকিউলার স্পেকট্রোস্কোপি ওপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যদি আমার এই লেকচারগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর যেটা বলছিলাম যে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার যখন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। তো প্রথমে এবার আসছি মলিকিউলার স্পেকট্রোস্কোপি। মলিকিউলার স্পেকট্রোস্কোপির প্রথম ভাগ হচ্ছে পিওর রোটেশনাল স্পেকট্রা। পিওর রোটেশনাল স্পেকট্রা। পিওর রোটেশনাল স্পেকট্রার ক্ষেত্রে কি হচ্ছে? পিওর রোটেশনাল স্পেকট্রার ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে দ্য স্পেকট্রাম অ্যারাইজেস ফ্রম ট্রানজিশন ইনভলভিং চেঞ্জিং রোটেশনাল এনার্জি অফ দ্য মলিকিউলস হ্যাভিং পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। যে সমস্ত মলিকিউলের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, সেই সেই সমস্ত মলিকিউলগুলো কি হয় না, সেই সমস্ত মলিকিউলগুলো যখন রোটেট করে, তাদের রোটেটের মাধ্যমে যে ট্রানজিশনটা ঘটে, সেই ট্রানজিশনের মাধ্যমে যে রোটেশনাল এনার্জিটা তাদের লেস হয়, চেঞ্জ হয়, সেই তার থেকে যে স্পেকট্রামটা তৈরি হয় তাকেই পিওর রোটেশনাল স্পেকট্রাম বলা হয় বা স্পেকট্রা বলা হয়। তো পিওর রোটেশনাল স্পেকট্রার ক্ষেত্রে আমরা মনে করি যে কোনো সেই মলিকিউলটার ভাইব্রেশন বা ইলেকট্রনিক কোনো তোমার কি বলবো, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড বা ভাইব্রেশনাল, যে ভাইব্রেশনাল স্পেকট্রার ভাইব্রেশনটা সেটা আনচেঞ্জড আছে মনে করছি। তো সাপোজ একটা ডাইপোল আছে, একটা মাস হচ্ছে m1, আরেকটার মাস হচ্ছে m2। পুরো লেন্থটা হচ্ছে r0, এই লেন্থটা হচ্ছে r1, এই লেন্থটা হচ্ছে r2, রাইট? এবার এইটা একে রেডিয়াস বানিয়ে এইরকম পাথে ঘুরছে, আর এটা একে রেডিয়াস বানিয়ে এইরকম পাথে ঘুরছে। তো এইরকম একটা কি বললাম না, যেই মলিকিউলের ডাইপোল আছে, তাহলে দুটো পোল আছে, ডাইপোল আছে, এদের আমি ভাইব্রেশন আর ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে যে এনার্জি, সেগুলো সবকে আনচেঞ্জড হচ্ছে। শুধু রোটেশনের ফলে যে এনার্জিটা চেঞ্জ হচ্ছে সেইটাকে আমি অ্যাজিউম করছি পিওর রোটেশনাল স্পেকট্রামকে দেখার জন্য, অবজার্ভ করার জন্য। তাহলে সেন্টার অফ মাসের রুল থেকে আমরা কি পেতে পারি? m1 r1 ইকুয়াল টু m2 r2। এটা সেন্টার অফ মাস, এই জায়গাটা cm সেন্টার অফ মাস রয়েছে, চিফ মিনিস্টার নয়, সেন্টার অফ মাস রয়েছে। r2 মানে হচ্ছে r0 মাইনাস r1, r0 মাইনাস r1, তাহলে m2 ইন্টু r0 মাইনাস r1। ওকে, এখান থেকে আমি কি বার করতে চাই না, আমি r1টা কত সেটা বার করে নেব। r1টা কত হতে পারে, এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে r1 হয়ে যাবে m1 প্লাস m2 ইকুয়াল টু m2 r0। therefore r1 equal to m2 by m1 plus m2 r0। similarly r2 equal to m1
বাই m1 প্লাস m2 r0। এটা থেকে r1 আর r1 আর r2টা পেয়ে গেলাম কি হতে পারে। ওকে, এবার আমি মোমেন্ট অফ ইনার্শিয়া দেখব। মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন মানে এই অ্যাক্সিস বরাবর রোটেশনটা হিসেবে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে চাই। কত হবে? m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার। ওকে, এবার এইখানে এই দুটো মাস আমি এই দুটো r1 আর r2 এর ভ্যালুগুলো এখানে পুট করে দেবো। তাহলে আসবে m1 m2 বাই m1 প্লাস m2 ইন স্কোয়ার r0 স্কোয়ার প্লাস m2 টু m1 প্লাস m1 প্লাস m2 তার হোল স্কোয়ার r0 স্কোয়ার। ওকে, নেক্সট যেটা তাহলে করব, এখানে দেখো m1 m2 আর m1 m2 দুটো কমন আছে। দুটো কমন টার্মকে আমি যদি তাহলে যোগ করে দিই, যোগ করে ঠিক এই রকম বেরোবে ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 তার হোল স্কোয়ার ইন্টু r0 স্কোয়ার। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, m1 m2 বাই m1 প্লাস m2 r0 স্কোয়ার ইকুয়াল টু মিউ r0 স্কোয়ার। মিউটাকে বলা হচ্ছে রিডিউসড মাস। রিডিউসড মাস, রিডিউসড মাসটা কি করা হচ্ছে না, দুটোর মাস একটা জানি m1 আর একটা m2, তাহলে ওটাকে দুটো মাসকে রিডিউস করে একটা মাসে কনভার্ট করে নিচ্ছি, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। যে এই m1 বাই m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 যে ব্যাপারটা আছে, m1 ইন্টু m2 বাই m1 প্লাস m2, এটাই হচ্ছে রিডিউসড মাস। এটা রিডিউসড মাস, দুটো মাসকে একসাথে একটা মাসে রূপান্তরিত করা হয়েছে। তাহলে এর কাইনেটিক এনার্জি হচ্ছে EK, কাইনেটিক এনার্জি হচ্ছে J/2I, J/2I, J স্কোয়ার আপন 2I। ওকে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি পাওয়ার পর এবার এই যে এখানে আমি যেটা লিখলাম ইকে ইকুয়াল টু তোমার জে স্কোয়ার বাই 2I, আইটা এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে যেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। রাইট, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এর কোয়ান্টাম ভ্যালু আমরা পেয়ে যাব quantized root over j into j plus 1 into h cut। এটাকে বলা হয় রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এই মলিকিউলের ডিসক্রিট সেট অফ রোটেশনাল এনার্জি রয়েছে, ডিসক্রিট নট কন্টিনিউয়াস সেট, ডিসক্রিট রোটেশনাল এনার্জি রয়েছে। আর প্রত্যেকটা যে ভ্যালু দেয়, আর কোয়ান্টাইজড রোটেশনাল এনার্জি লেভেল, প্রত্যেকটা কোয়ান্টাইজড এইচ কাট আছে। তাহলে আমরা কাইনেটিক এনার্জিটাকে আমি যদি এখানে জে এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে এরকম লিখতে পারবো EK ইকুয়াল টু জে ইন্টু জে প্লাস 1, আর এখানে হচ্ছে এইচ কাট স্কোয়ার বাই 2I, এইচ কাট স্কোয়ার বাই 2I জে ইন্টু জে প্লাস 1। এবার মনে করি জে থেকে জে প্লাস 1 থেকে জেতে ট্রানজিশন হয়েছে। ওকে, জে প্লাস 1 থেকে জেতে ট্রানজিশন হয়েছে।
তাহলে সেখানে ডেল্টা ই কত হবে, এনার্জি ডিফারেন্সটা কত হবে? এখন ই কে না লিখে ই জে আকারেই লিখছি, তাহলে এখানে হবে কি না এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস আইটা কমনই থাকবে, আর জে প্লাস ওয়ান থেকে জে, জে প্লাস ওয়ান থেকে জে, জে প্লাস ওয়ান, জে প্লাস টু, জাস্ট এখানে জে এর জায়গায় জে প্লাস ওয়ান পুট করে দিয়েছি, আর কিচ্ছু করিনি, জে ইন্টু জে প্লাস ওয়ান। ওকে, এবার দেখো জে প্লাস ওয়ানটা যদি কমন নিই তাহলে জে প্লাস টু মাইনাস জে পড়ে থাকে, তাহলে জে মাইনাস জে কেটে গেলে 2, তাহলে এটা চলে আসবে এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস আই 2 ইন্টু জে প্লাস ওয়ান। এখানে টু ক্যান্সেল আউট করবো না, কারণ আমাদের এখান থেকে একটা সুবিধা পাওয়ার আছে, সেই সুবিধাটা তাহলে পাওয়া হবে না। এইচ কাট স্কোয়ারের আমি ভ্যালুটা যদি ভেঙে দিই তাহলে এইচ স্কোয়ার বাই কত হয় 4 পাই স্কোয়ার, 8 পাই স্কোয়ার আই ইন্টু 2 ইন্টু জে প্লাস ওয়ান। এটা হয়ে গেল ডেল্টা ই জে, কতটা এনার্জি ডিফারেন্সটা সেটা পাওয়া গেল। এবার আমরা এখান থেকে ওয়েভ নাম্বার ক্যালকুলেট করব। ওয়েভ নাম্বার নিউ বার জে, ওয়েভ নাম্বার মানে ওয়েভলেন্থ ইনভার্স, ওয়েভলেন্থ ইনভার্স। তাহলে ওয়েভলেন্থ ইনভার্স আমরা কি করে পাবো, ডেল্টা ই বাই এইচ সি, রাইট, ডেল্টা ই বাই এইচ সি। তাহলে ডেল্টা ই জে বাই এইচ সি করলে আমরা ওয়েভ নাম্বার পাবো। ওয়েভ নাম্বার এখান থেকে কি করে ক্যালকুলেট করব না, লিখবো এইচ স্কোয়ার 8 পাই স্কোয়ার আই ইন্টু এইচ সি, এইচ দিয়ে এইচ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এর সাথে 2 ইন্টু জে প্লাস ওয়ান পড়ে থাকবে। এইটা হয়ে গেল এইচটা আর স্কোয়ার রইল না, শুধু রয়ে গেল এইচ, আর ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার আই সি 2 ইন্টু জে প্লাস ওয়ান। এই একটা কনস্ট্যান্ট, এটাকে আমি লিখলাম বি, বি ফর বিশ্বরূপ, 2b জে প্লাস ওয়ান। ওকে, এখানে বি মানে বিশ্বরূপ নয়, বিটা হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট, রোটেশনাল কনস্ট্যান্ট। রোটেশনাল কনস্ট্যান্ট, রাইট। তাহলে এই রোটেশনাল এনার্জিগুলো কিভাবে তোমার শো করে সেটা একবার তাহলে দেখা যাক। তাহলে এখন আমরা যদি পিকচারাইজ করি ব্যাপারটাকে, তাহলে জে এর জন্য ইজে কত হচ্ছে, জে এর জন্য ইজে কত হচ্ছে আমরা সেটা দেখব। জে মানে কিন্তু এখানে ক্যাপিটাল জে আমাকে কনসিডার করতে হচ্ছে, ক্যাপিটাল জে। ক্যাপিটাল জে এর ভ্যালু কত ছিল, ওকে এইটা ছিল। তাহলে এখন যদি জে জিরো হয়, জে যদি জিরো হয় তাহলে ইজে কত, জিরো। জে যখন ওয়ান, জে যখন ওয়ান তখন ইজে কত, 2b, কারণ জে স্কোয়ার আছে, জে স্কোয়ার আছে, তাহলে 2b। এরপরে যখন 2 হবে, যখন জে ইকুয়াল টু 2 হবে তখন হবে এটা 2 প্লাস 1 ইন্টু 3, 2 প্লাস 1 ইন্টু 2 6b। যখন এটা 3 হবে 3 প্লাস 1 4 ইন্টু 2 কত হবে, 8b। তাহলে এটা 3 আসলে এটা 12b হবে 3 দিয়ে, আর 4 আসলে কত হবে, 4 প্লাস 1 ইন্টু 4 20b। ওকে, এইভাবে স্পেকট্রামগুলো আসবে। এইভাবে ঠিক স্পেকট্রামগুলো আসবে। আর
ডেল্টা ই কি করে, ডেল্টা ইটা থাকবে হচ্ছে 2b ডিস্টেন্সে থাকবে, 2b। টু বি ডিস্টেন্সে থাকবে এরকম, 2b, 4b, 6b, 8b, 10b, 12b ডট 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 এইভাবে ইটা যাবে। ওকে, তো এখন যেটা এখান থেকে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে যে হাইড্রোজেন অ্যাটম কি পিওর রোটেশনাল স্পেকট্রা শো করতে পারে, তাহলে সেখানে একটা কথাই আসে যে আমি প্রথমেই বলেছিলাম কি না, এটা ডাইপোল মোমেন্ট যে সমস্ত মলিকিউলে পাওয়া যায় সেই সমস্ত মলিকিউলগুলোই পিওর রোটেশনাল স্পেকট্রা দেখাতে পারে। তাহলে হাইড্রোজেনের মতো নন পোলার যেগুলো মলিকিউল আছে, H2 বা O2, এই সমস্ত যে নন পোলার মলিকিউলগুলো রয়েছে এগুলো কোনোদিনই পিওর রোটেশনাল স্পেকট্রা শো করবে না। কারা করবে না? পোলার পোলার যারা মলিকিউল রয়েছে, যেমন HCl, H2O, HCl, তারপরে কার্বন মনোক্সাইড আর HCl, এগুলো হচ্ছে যারা পিওর রোটেশনাল স্পেকট্রা শো করবে, কারণ এগুলো ডাইপোল মোমেন্ট আছে, দুটো M1 M2 দুটো মাস পাওয়া যাবে। এবার তাদের থেকে যেভাবে ক্যালকুলেট করা হলো সেইভাবে তাদের পিওর রোটেশনাল স্পেকট্রাগুলো পাওয়া যাবে। তো এখন আমরা দেখব যে পিওর রোটেশনাল স্পেকট্রা কিসের উপর নির্ভর করে, এর ইন্টেন্সিটিগুলো কিসের উপর নির্ভর করে আমরা সেটা দেখব। এই ইন্টেন্সিটি রোটেশনাল স্পেকট্রা কিসের উপর নির্ভর করে? প্রথমত হচ্ছে 1 নম্বর, যে এটা কিসের জন্য ঘটে সেটা প্রথমে বলা যাক। যে দ্য ইন্টেন্সিটিস অফ রোটেশনাল স্পেকট্রা লাইন ডিপেন্ড অন দ্য রিলেটিভ প্রবাবিলিটি অফ ট্রানজিশনস বিটুইন দ্য রোটেশনাল এনার্জি লেভেলস হুইচ এগেন ডিপেন্ডস অন দ্য ফলোয়িং। প্রথমত রোটেশনাল এনার্জি কিসের ওপর ডিপেন্ড করে না, রোটেশনাল এনার্জি যে ট্রানজিশন যে হয় রোটেশনাল, আমি যে দেখালাম যে প্রত্যেকটা যে ট্রানজিশন হয়, প্রত্যেকটা লেভেল থেকে যে লেভেলের রোটেশনাল স্পেকট্রামে ট্রানজিশন হয় সেগুলো আবার দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে বোলচম্যান ফ্যাক্টর কী করে না, রিলেটিভ নাম্বার অফ মলিকিউল আর ডিফারেন্ট ইনিশিয়াল রোটেশনাল এনার্জি স্টেট, এগুলো ডিফাইন করতে পারে। যেমন মনে করি যে প্রথমে n নাম্বার অফ মলিকিউল ছিল যখন লোয়েস্ট স্টেটে, যে ইকুয়াল টু জিরো, তখন n0টা পার্টিকেল আমার কাছে ইনিশিয়ালি ছিল। এবার ফাইনালি আমার কাছে কি হতে কটা পার্টিকেল থাকতে পারে না, সেটা হচ্ছে nj ইকুয়াল টু n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ej বাই কে বোলজম্যান ফ্যাক্টর ইন্টু টেম্পারেচার টি, KT। এই হিসেবে আমরা nj পেতে পারি। এরপরে যেটা হচ্ছে যে 2 নম্বর, দ্য স্ট্যাটিস্টিক্যাল ওয়েট অফ দ্য স্টেটস which for the jth state will be 2j plus 1। এবার দ্বিতীয়ত কিসের ওপর ডিপেন্ড করে না, স্ট্যাটিস্টিক্যাল ওয়েটের ওপর, যে এই স্টেটগুলো প্রত্যেকটা স্টেটের স্ট্যাটিস্টিক্যাল ওয়েটের ওপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে 2j+1 jth স্টেটের জন্য 2j+1 হয়। তাহলে nj কত পাবো না, তাহলে পপুলেশনটা কি করে পাবো jth স্টেটে পপুলেশনটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে ঠিক এইরকম আসবে, nj ইকুয়াল টু 2j+1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ej বাই kt। ওকে, ej বাই kt। এবার ইজের জায়গায় আমি কি পুট করব না, ইজের জায়গায় আমি পুট করব, ইজের জায়গায় আমি কি পুট করতে পারি, j ইন্টু j+1 ইন্টু h কাট স্কোয়ার বাই 2i। এটাই তো ছিল। তাহলে h স্কোয়ার 8 স্কোয়ার i আর j ইন্টু j+1, এইটা আমি এইখানে পুট করে দেবো, এইটা আমি
এখানে পুট করে দেব। কিন্তু পুট করার আগে আরেকটা জিনিস কথা মাথায় রাখতে হবে, যে আমি যদি এটাকে সেই বিতে নিয়ে আসি রোটেশনাল কনস্ট্যান্টে, তাহলে এর সঙ্গে বি এইচ সি ইন্টু জে প্লাস ওয়ান, বি এর সাথে এইচ সি গুণ করলেই তাহলে আমার এই টার্মটা আসবে, যে জে ইন্টু জে প্লাস ওয়ান যেমন থাকার তেমনি আছে। তাহলে এখানে টু জে প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি এইচ সি বাই কে টি ইন্টু জে প্লাস ওয়ান। ওকে, তাহলে এইটা আমি এখানে পুট করে দিলাম। হলো জে ইন্টু জে প্লাস ওয়ান হলো। তাহলে ফর ম্যাক্সিমা উই ক্যান গেট ডি ডি জে অফ এন জে ইকুয়াল টু 0 ফর ম্যাক্সিমা। তাহলে ফর ম্যাক্সিমা আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি ডিডিজে ইকুয়াল টু 2j প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস BHC বাই KT ইন্টু জে প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করার পর আসবে j এর ভ্যালু root over KT by 2BHC মাইনাস হাফ। এটা আসবে j এর ভ্যালু এটাকে ডিফারেন্সিয়েট করার পর। তো এইভাবে পিওর রোটেশনাল স্পেক্ট্রার ইন্টেন্সিটি ডিপেন্ড করে বোলচম্যান ফ্যাক্টর আর স্ট্যাটিস্টিক্যাল ওয়েটের ওপর। সো এখান থেকে এটা হয়ে গেল পিওর রোটেশনাল স্পেক্ট্রা কমপ্লিট। এবার পিওর রোটেশনাল স্পেক্ট্রার পরে যাব ভাইব্রেশনাল স্পেক্ট্রা। তো নেক্সট যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে ভাইব্রেশনাল স্পেক্ট্রা। তো পিওর রোটেশনাল স্পেক্ট্রার ক্ষেত্রে আরেকটা অ্যাপ্লিকেশন আসতে পারে, যে মাইক্রোওয়েভ ওভেনে রান্নাটা কি করে হয়। মাইক্রোওয়েভ ওভেনে রান্নার ক্ষেত্রে কি হয় না, যেহেতু আমরা যে সমস্ত খাবার খাই সে সমস্ত খাবারে জলের থেকে তেলের পরিমাণ বেশি থাকে, তো সেইগুলোর ডাইপোল মোমেন্ট সেই সময় পার্টিকেলে থাকে না। কিন্তু যখন জলের সঙ্গে মিশ্রিত হয়ে যখন রান্না করা হচ্ছে, তখন সবজিটা রান্না করার সময় যখন মাইক্রোওয়েভ ওভেনে দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে না, মাইক্রোওয়েভ ওভেনে যে ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করা হয়, যে ওয়েভটা রিজিয়নটা থাকে, সেটা হচ্ছে 2.5 ইন্টু 10⁻9 হার্জ। 2.5 ইন্টু 10⁻9 হার্জ। তাহলে এই ফ্রিকোয়েন্সিতে যদি ভাইব্রেট করানো যায়, তাহলে যে রোটেশনটা হয় তাহলে কি হয় না, যে ইয়েটা কি বলে, যে জলের যে মলিকিউলটা, সেই জলের মলিকিউলটা তোমার অত 2.5 বিলিয়ন পার সেকেন্ডে ভাইব্রেট করে, আর তার ফলে সেই থেকে যে এনার্জিটা তৈরি হয় তাতে সব মলিকিউলগুলো ভেঙে যায়, দিয়ে সেখান থেকে খাবারটা রান্না হয়। তাহলে এরপরে হচ্ছে ভাইব্রেশনাল স্পেক্ট্রা। ভাইব্রেশনাল স্পেক্ট্রার ক্ষেত্রে কি হচ্ছে না, যে রিজিড রোটেটর যেটা আমরা কনসিডার করেছিলাম সেইখানেই আমরা ঠিক একই জিনিসই কনসিডার করছি, শুধু আমরা রোটেশনটাকে এখন কনসিডার করছি না। যে সাপোজ একটা মাস আছে M1 আর একটা আরেকটু বড় মাস আছে M2, দুটোকে যদি এরকম একটা অ্যাক্সিস বরাবর একটা রড দিয়ে যুক্ত করা হয়, তাহলে ভাইব্রেট করবে অ্যালং দ্য লাইন জয়েনিং, মানে এইদিকে এরকম ভাবে ভাইব্রেটটা করবে, এরকম ভাইব্রেট করবে। ওকে, তো এরকম ভাইব্রেট করবে
এটা সাপোজ এটা মাসলেস স্প্রিং ইউজ করা হয়, যে মাসটা যাতে এটা না ধরা হয় সেটাই হয়। আর এটা এই মোশনটা সিম্পল হারমোনিক মোশন এসএইচএম ফলো করে। তো এসএইচএম যখন ফলো করে তখন এর মধ্যে যে ফোর্স যে অ্যাক্টিং করে, যে ফোর্সটা এর মধ্যে অ্যাক্ট করে সেটা নিশ্চয়ই তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেটা স্টিফনেস কনস্ট্যান্ট এক্স কে, কেটা হচ্ছে স্টিফনেস কনস্ট্যান্ট, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, তাহলে এখান থেকে আমি পোটেনশিয়াল এনার্জিটা পেতে পারি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জিরো টু এক্স ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স ইকুয়াল টু জিরো টু এক্স কে এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে এই পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি পেলাম, পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি পেলাম। এবার যদি আমরা লিনিয়ার হারমোনিক অসিলেটরের এলএইচও লিনিয়ার হারমোনিক অসিলেটরের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, আমরা যে শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমাদের কাছে কি আসতে পারে না, এর এনার্জি আইগেন ভ্যালু, এনার্জির যে আইগেন ভ্যালু, এনার্জির আইগেন ভ্যালু চলে আসবে En ইকুয়াল টু n প্লাস হাফ HF0 HF0। আমরা যেহেতু এখানে কি করে করা হয় এইচ কাট ওমেগা ইউজ করি, তাই এইচ কাট ওমেগা করি। এইচ কাট মানে কি h/2 পাই, আর যদি আমি ওমেগাটা নিই ওমেগা/2 পাই হয়ে গেল ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2 পাই f0 ফ্রিকোয়েন্সি। তাহলে যেখানে h থাকলো h ইন্টু f0, তাহলে En ইকুয়াল টু n প্লাস হাফ HF0, এটা আমরা এখান থেকে পেতে পারি। এখন যদি আমরা এই পুরো সিস্টেমটা রিডিউসড মাস নিই, রিডিউসড মাস নিতে গেলে আমাদের মিউ হয়ে যাবে m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা করলে আমরা এই সিস্টেমটা রিডিউসড মাস, এই রিডিউসড মাসটা পেয়ে যাব। তাহলে এর ফ্রিকোয়েন্সি কি হবে, এই যে ফ্রিকোয়েন্সি f0 যে আমরা এখানে লিখলাম, তাহলে f0টা কত হবে, f0টা হবে 1/2 পাই রুট ওভার কে বাই মিউ। কেটা হচ্ছে সেই স্টিফনেস কনস্ট্যান্ট, কে বাই মিউ রুটের আন্ডারে, এইটা হচ্ছে তার f0। আর n এর ভ্যালু হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালু, n এর ভ্যালুটা আসতে পারে n ইকুয়াল টু 0 1 2 ডট 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 1 2 3 4 5 যত আছে সেরকম আসতে পারে। আর সিলেকশন রুল, ট্রানজিশনের যে সিলেকশন রুল সেটা ডেল্টা n চলে আসে প্লাস মাইনাস 1 হচ্ছে তার সিলেকশন রুল। তাহলে এই ট্রানজিশনের মাধ্যমে যে স্ট্রাকচারাল লাইনগুলো, স্পেকট্রাল লাইনগুলো পাওয়া যায়, তাহলে তার ফ্রিকোয়েন্সি যদি ওয়েভ নাম্বার হিসেবে ক্যালকুলেট করা যেতে পারে, তাহলে এটা ঠিক এসে যাবে এরকম চলে আসবে নিউ বার ইকুয়াল টু নিউ 0 বার ধরছি কারণ আমি এখানে f0 ধরেছি, তাই নিউ বার হবে 1/2 c ইন্টু কে বাই মিউ। সি ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, এটা হচ্ছে তার ওয়েভ নাম্বার। তার কি এবার কারণ হচ্ছে যে ভাইব্রেশনাল যে স্পেকট্রামটা, এই ভাইব্রেশনাল স্পেকট্রামটা ব্যান্ড স্পেকট্রা কেন দেখায় রাদার দেন লাইন স্পেকট্রা, লাইন স্পেকট্রার জায়গায় ব্যান্ড স্পেকট্রা কেন শো করে, কেন হয় না, ইলেকট্রনিক এনার্জি লেভেল যে রয়েছে সেই এনার্জি লেভেলগুলো মাত্র কয়েকটা ইভির অর্ডারে হয়, ইভি ইলেকট্রনের চার্জ ইন্টু ভি পোটেনশিয়াল ইভির আকারে হয়, এবং এর অর্ডারে হয় আর কি। এবং কি হয় না, ইচ ইলেকট্রনিক এনার্জি লেভেল মে হ্যাভ আ নাম্বার অফ ভাইব্রেশনাল এনার্জি, প্রত্যেকটা এনার্জি লেভেলে ভাইব্রেশন এনার্জি লেভেল আছে, প্রত্যেকটা ভাইব্রেশন এনার্জি লেভেলের নিজস্ব রোটেশনাল এনার্জি আছে, রাইট। তাহলে যখন প্রচুর পরিমাণে লার্জ নাম্বার অফ ক্লোজলি স্পেসড লাইন থাকে তাহলে সেগুলোকে ব্যান্ড দেখা যায়, কারণ একবার ভাইব্রেশনাল একবার রোটেশনাল। কি হয় না, যখন ট্রানজিশন ঘটে ইলেকট্রনিক লেভেলগুলোতে, তখন রোটেশনাল লেভেল আবার ভাইব্রেশন লেভেল দুটোই আসে, তাহলে দুই ধরনের লেভেল তাকে ক্রস করতে হয়।
যেহেতু ভাইব্রেশনাল রোটেশনাল লেভেল এনার্জিগুলোর মধ্যে দূরত্বটা খুবই কম, সেই জন্য এগুলো ব্যান্ড স্পেক্ট্রা শো করে, লাইন স্পেক্ট্রা নয়। যদি একটু গুছিয়ে বলা যায়, গুছিয়ে বলতে গেলে ঘটনাটা কি ঘটে না, যে একটা একটা যদি তোমার ইয়ে থাকে, একটা ইলেকট্রনিক এনার্জি লেভেল থাকে, সেইটার মধ্যে একটা ভাইব্রেশন আর একটা রোটেশনাল এনার্জি ওর মধ্যে অ্যাটাচ থাকে। এবার যখন কোনো ট্রানজিশন ঘটে তখন কি হয় না, ভাইব্রেশন রোটেশনাল সব লেভেল তাকে পার করে তারপরে তাকে নেক্সট লেভেলে আসতে হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু আর তাদের মধ্যে লেভেলটা ভাইব্রেশন আর রোটেশনাল পিওর রোটেশনাল লেভেলের মধ্যে যেহেতু গ্যাপটা প্রচণ্ড কম, খুবই কম, সেই জন্য হচ্ছে কি হয় না, ওইগুলোকে একটা লাইন স্পেক্ট্রা হিসেবে দেখা যায়, রাদার দেন সেটাকে ব্যান্ড স্পেক্ট্রা হিসেবে অবজার্ভ করা যায়।